আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 5 রাষ্ট্র ও সরকার প্রধানের আগমনে ব্যস্ত ঢাকা। সই হবে দ্বিপক্ষীয় চুক্তি, কয়েক স্তরে নিরাপত্তা। রিজার্ভের টাকা ব্যয় হবে অবকাঠামো উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। তাকাতে হবে না বিদেশি ঋণের দিকে। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল 6 মাস, বিদেশ গমনে থাকছে নিষেধাজ্ঞা। কার সহায়তায় পিকে হালদার দেশ ত্যাগের সুযোগ পেল, জানতে চায় হাইকোর্ট। জড়িতদের চিহ্নিত করার নির্দেশ। ফের বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, জাতির পিতার জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানানোর তাগিদ। জাতির পিতার জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 2 ঐতিহাসিক আয়োজনে যোগ দিতে মাত্র 10 দিনে 5 জন রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশ সফর করবেন। এত অল্প সময়ের মধ্যে এত বেশি সংখ্যক শীর্ষ নেতাদের আগমন প্রথম এবং ঐতিহাসিকও বটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের নেতাদের শীর্ষ সফরে ঐতিহাসিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। 10 দিনের জমকালো আয়োজনে শ্রদ্ধা ও একত্রতা জানাতে যোগ দিচ্ছেন দক্ষিণ এশিয়ার 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। 17 মার্চ প্রথম দিনের আয়োজনে সস্ত্রীক যোগ দিচ্ছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সকালে এসে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাবেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উৎসবে যোগ দেবেন। পরদিন দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনা হবে শ্রমবাজার, ব্যবসা বাণিজ্য, পর্যটন খাত নিয়ে। 10,000-এর অধিক অবৈধ বাংলাদেশিদের বৈধ করা নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এ সফরে। আশা করা যায় মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে 2 দেশের বিরাজমান সুসম্পর্ক আরো জোরদার হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকাসে 19 মার্চ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। মূল আয়োজন ছাড়াও প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন। পরদিন আলোচনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে উপকূলীয় জাহাজ চলাচল, বিনিয়োগ ও তথ্য প্রযুক্তি বিষয়ে। বৈঠক শেষে উল্লেখযোগ্য সংখ্যক সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। রাষ্ট্রপতির আমন্ত্রণে 22 মার্চ বাংলাদেশে আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক জোরদার করতে বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এই সফরে। হলে পরে আমাদের বাংলাদেশ এবং নেপালের মধ্যে যে ঘনিষ্ঠ যে বন্ধুপ্রতিম সম্পর্ক আছে সেটা আরো সুদৃঢ় হবে। এদিকে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং আসছে 23 মার্চ। নির্ধারিত বৈঠকটি হচ্ছে 24 তারিখ। আর বহুল প্রতীক্ষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুরু হচ্ছে 26 মার্চ সকালে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যে অত্যন্ত গভীর এবং তারা শ্রদ্ধা এবং তাদের আস্থা, সেই জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে আস্থা, সেই জন্য এই সমস্ত রাষ্ট্রীয় সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন। এই কোভিডের সময় মনে রাখতে হবে, দিস ইজ ভেরি আনইউজুয়াল টাইম। এই আনইউজুয়াল টাইমে আসছেন, এটা একটা ঐতিহাসিক। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নেবেন এবং সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধন ও পরিদর্শন করবেন। প্রথমবারের মতো 27 মার্চ ঢাকার বাইরে যাচ্ছেন ভারতের সরকার প্রধান। সাতক্ষীরায় যশেশ্বরী মন্দির ও গোপালগঞ্জের ওরাকান্দির 2টি মন্দির পরিদর্শন ও প্রার্থনায় অংশ নেবেন নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানাবেন টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে মাতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে। সুতরাং এই তিস্তা চুক্তির প্রতিটি পেজে পেজে সচিব পর্যায়ে সই করা আছে।
কিন্তু চুক্তিটি কি কারণে হয়নি আপনারা জানেন সেটি। আর ভারত সরকার বারবার আমাদের অঙ্গীকার করেছে যে দে স্ট্যান্ড বাই, তারা সেই থেকে কোনো ব্যর্থ হয়নি। সরাসরি অংশ নেওয়া ছাড়াও ভিডিও বার্তা পাঠিয়ে আয়োজনে একত্রতা জানাবেন কানাডার প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট। আফগানিস্তানকে দাওয়াত দিলেও সাড়া পাওয়া যায়নি, আর মিয়ানমারকে দাওয়াতই দেওয়া হয়নি। 17 থেকে 26শে মার্চ এই সময়ে চলাচলে জনগণের কিছুটা কষ্ট হলেও দেশবাসীর সহায়তা চাওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। আমি আশা করব যে আমাদের জনগণ সেইটা গ্রহণ করবে। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ছাড়া নগরবাসীকে চলাচল না করার আহ্বান জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। দুপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, 10 দিনব্যাপী অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, এ সময় মেয়েরা বেশি সাইবার আক্রমণের শিকার হচ্ছে। সাইবার সাপোর্ট ফর উইমেনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা ভাবছে পুলিশ। আমরা এই 10 দিন যাতে করে এই 5 জন ভিভিআই চলাচলে কোনো সমস্যা না হয়, নিরাপত্তা কোনো সমস্যা না হয়, সেজন্য কোনো ধরনের কোনো সভা সমিতি দয়া করে আয়োজন করবেন না। এবং নগরবাসীকে বলবো প্রয়োজন না হলে চলাচল সীমিত রাখার জন্য। রিজার্ভের টাকা ব্যয় হবে দেশের অবকাঠামো উন্নয়নে। বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ তহবিল থেকে অর্থ ব্যয় হবে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পে। অর্থ ব্যবহারের সুযোগ পাবে ভারত, নেপাল ও ভুটানের পাশাপাশি অন্যান্য দেশও, যা অবদান রাখবে দেশের অর্থনীতিতে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সরকারের ধারাবাহিকতায় বাস্তবায়ন হচ্ছে নানা উন্নয়ন প্রকল্প, যার মধ্যে রয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর সহ আরও কিছু মেগা প্রকল্প। এসব প্রকল্প অব্যাহত রাখতে গঠিত হল বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। করোনাকালে দেশের যে রিজার্ভ বেড়েছে, সে অর্থ দিয়েই এ তহবিল গঠিত হল। এর অর্থ ব্যবহৃত হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিংয়ে। এই চ্যানেল দিয়ে চলাচল করতে পারবে 40 থেকে 50,000 টন ধারণ ক্ষমতার জাহাজ। সকালে গণভবন থেকে তহবিল গঠনের এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, এই প্রথম গঠিত হল বৈদেশিক মুদ্রার তহবিল, যা দেশের অবকাঠামো নির্মাণের কাজে লাগাতে চায় সরকার। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন, তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদা বোধ আসবে, আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, পায়রা বন্দর উন্নত হলে ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশও তা ব্যবহারের সুযোগ পাবে, যা অবদান রাখবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে। শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে, সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে। এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই কিন্তু সমুদ্র বন্দর গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, তাই সরকারের লক্ষ্য সব চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত দেশে যাওয়া, জানালেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে, নিজেদের অর্থনে কাজ করতে হবে, আমরা আমাদের দেশকে উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য। করোনার দ্বিতীয় তরঙ্গ সামলাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেছে চীন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই উপহার হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। মুজিববর্ষে এমন উপহার দেয়ায় চীনের রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনা ভাষায় রচিত বঙ্গবন্ধুর উপরে লেখা 2টি বই উপহার দেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পের ওলসন ফিদ। এ সময় সুইডেন সরকারকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। তবে এই সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেয় আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন তিনি। তবে গত 25 মার্চ চিকিৎসাধীন থাকা অবস্থায় খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকেই গুলশানে নিজ বাসভবনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন। সোমবার তৃতীয় দফায় আরও 6 মাসের জন্য শাস্তি স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন এই সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন। আবেদনে সাজা মওকুফ করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও তিনি এই সময়ের মধ্যে বিদেশে যেতে পারবেন না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে চাইলে দেশের মধ্যে প্রয়োজন অনুযায়ী যে কোনো চিকিৎসা নিতে পারবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উনি বিদেশে যেতে পারবেন না, আর সব জায়গায় তিনি তার চিকিৎসার প্রয়োজনে সব জায়গায় তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন। যেখানে যেটা নিজ বাসায় থেকে উনি যে কোনো হসপিটালে যেতে পারবেন, তার ঠিকানাটা হবে নিজ বাসায়। এইখানে তিনি যেখানে মনে করেন, যেভাবে মনে করেন সেই চিকিৎসা সেবা নিতে পারেন। চলতি মাসের শুরুর দিকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কোনো শিথিল এখানে হয়নি। আগে যে শর্ত ছিল সেই শর্তেই তাকে আরো 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কার সহায়তা ও গাফিলতিতে পিকে হালদার দেশ ছাড়ার সুযোগ পেল তা খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন উচ্চ আদালত। প্রায় 12,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে পিকে হালদারের পালিয়ে যাওয়ার দায় নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দুদক ও ইমিগ্রেশন পুলিশ। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি হয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যার পরিচয় পিকে হালদার নামে। পিকে হালদার দেশে ফেরত আসলে গ্রেফতার না করার নির্দেশনা চেয়ে 2020 সালের সেপ্টেম্বরে হাইকোর্টে আবেদন করে তার প্রতিষ্ঠান। এরপর থেকে পিকে মামলায় বেশ কিছু আদেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে পিকে হালদারের দেশ ত্যাগের সময় বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত 57 কর্মকর্তার তালিকা সোমবার দাখিল করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ প্রতিবেদন অনুসারে 2019 সালের 23 অক্টোবর বেনাপোল দিয়ে দুপুর 3:38 দেশ থেকে পালিয়ে যায় পিকে হালদার। অথচ দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দুদকের চিঠি গিয়ে পৌঁছে ওই দিন বিকেল 5:30টায়। যদি কাউকে বিদেশ গমনে বাধা দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে ওভার ফোনে ওনারা ব্যবস্থা নিতে পারেন। যদি কোনো সংস্থার পক্ষ থেকে ওভার ফোনে জানানো হয় তাহলে ওনারা ব্যবস্থা নিতে পারেন। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় ওনারা কোনো ওভার ফোন পান নাই। তবে পুলিশের এ তথ্যের বিরোধিতা করে দুদকের আইনজীবী শুনানিতে বলেন, পিকে হালদার পালিয়ে যাওয়ার 4.5 ঘন্টা আগেই তারা দেশত্যাগ রোধের চিঠি পাঠিয়েছিল। এখানে দুর্নীতি দমন কমিশনের কোনো ল্যাচেস আছে বলে কমিশন এটা মনে করে না। পিকে হালদারকে কিন্তু আবিষ্কার করেছে দুর্নীতি দমন কমিশন যখন ক্যাসিনো বিরোধী আন্দোলন চলে। শুনানিতে আদালত মন্তব্য করেন, কার গাফিলতি আছে সেটা খুঁজে বের করা হবে। আদালত বলছে যে আপনারা দুপক্ষই সবকিছু ডাটা আমাদেরকে দেন, আমরাই বিবেচনা করব কার গাফিলতি। এছাড়াও এই আর্থিক দুর্নীতির সময়কালে বাংলাদেশ ব্যাংকে কর্মরত 354 জন কর্মকর্তার তথ্য আদালতে দাখিল করা হয়। পরে হাইকোর্ট জড়িতদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে বলায় 7 সপ্তাহ সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গেল 2.5 মাসে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা 2টি বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 26 জনের।
18,695 জনের নমুনা পরীক্ষায় 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,773 জন। এদিকে করোনার প্রকোপ বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। করোনা সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। দেশে করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গেল 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে 26 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা 8,571 জন। একই সাথে নতুন করে 1,773 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হল 5,59,168 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু 26 জনের মধ্যে 21 জন পুরুষ ও 5 জন নারী। মৃতদের মধ্যে 40 ঊর্ধ্ব 2 জন, 50 ঊর্ধ্ব 5 জন এবং 60 ঊর্ধ্ব 19 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,432 জন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে, ফলে সারা দেশের সব হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে মানুষ যাতে সতর্ক হয় সেজন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন মন্ত্রী। যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে, তারপরে মাস্ক নো সার্ভিসটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করবে। তো অনেক হাসপাতালে করোনা ইউনিট ছিল না, মানে যেহেতু রোগী নাই, প্রত্যেকটি হাসপাতালে করোনা ইউনিট আমরা আবারও ব্যবস্থা করতে বলা হয়েছে। করোনার প্রকোপ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়েও পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানান মন্ত্রী। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। এ সময় তিনি আরও জানান, করোনা সংক্রমণ বাড়লে মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচিও পরিবর্তন হতে পারে। আতঙ্কিত বলবো না, আমরা খুবই বিষয় উদ্বিগ্ন যে এটা কেন হচ্ছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জলাশয় পরীক্ষা না করায় 3 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, মশক নিধনে সহায়তা না করলে ব্যবস্থা। বিএনপির দেশ বিরোধী প্রতিচ্ছবি স্পষ্ট বললেন ওবায়দুল কাদের। সভা সমাবেশে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন ফখরুলের। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। জলাশয় পরিষ্কার করে মশা নিয়ন্ত্রণে সহায়তা না করায় সিভিল এভিয়েশন এবং এশিয়ান সিটি সহ 3 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যে প্রতিষ্ঠানে মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সিভিল এভিয়েশনের গাফিলতির জন্য বিমানবন্দর এলাকায় মশা বেড়েছে বলেও মন্তব্য তার। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে মশক নিধন কার্যক্রম দেখতে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় যান মেয়র আতিকুল ইসলাম। এ সময় হজ ক্যাম্পের পেছনে সিভিল এভিয়েশনের জলাশয়টি পরিদর্শন করেন মেয়র। জলাশয় দেখে মেয়র মন্তব্য করেন, অপরিষ্কার থাকার কারণেই এ এলাকায় বেড়েছে মশার উপদ্রব। পরে ডিএনসিসির মশক নিধন কার্যক্রম চলে দক্ষিণ খান ও উত্তর খান এলাকায়, যেখানে অনেক নিচু জমি রয়েছে আশিয়ান সিটির। রেলওয়ের পিছনেও কিন্তু একই অবস্থা। বিমানবন্দর স্টেশনের পিছনে আমি গিয়ে আসলাম, ওখানে কোটি কোটি লার্ভার জন্ম। সিভিল এভিয়েশনে, তারপরে তাদের ইনস্টিটিউশন, সিভিল এভিয়েশনের কোয়ার্টার, হাজি ক্যাম্পের পিছনে টোটালটাই, এখানে কোটি কোটি লার্ভার জন্ম। সমন্বিত উদ্যোগ ছাড়া মশা নিধন কার্যক্রম সফল হবে না, তাই মশা নিধন কার্যক্রমে তদারকি জোরদার করা হচ্ছে বলেও জানান মেয়র। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যাদের সরকারি, আধা সরকারি, ব্যক্তি মালিকানাধীন যাদের দায়িত্ব আছে তাদের কিন্তু সেই দায়িত্ব নিতে হবে, নাহলে কিন্তু ইট ইজ ইম্পসিবল। কিউলেক্স মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম শেষ হলেই এডিস মশা নিধনে ডিএনসিসি মাঠে নামবে বলেও জানান আতিকুল ইসলাম। সামনে কিন্তু এডিস মশা চলে আসতেছে, এডিসের বৃষ্টি হচ্ছে, এডিস চলে আসবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির স্বার্থ হাসিলের হাতিয়ার বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, মুখোশের আড়ালে বিএনপির দেশ বিরোধী প্রতিচ্ছবি এখন স্পষ্ট। মুক্তিযুদ্ধের জন্য তারা মায়াকান্না প্রদর্শন করে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধকেই ভুলুণ্ঠিত করে। স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে ক্ষমতা ভাগাভাগি করেছিল কারা? তখন কোথায় ছিল আজকের এই চেতনা?
লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। 27 মার্চ পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক সমাবেশ না করার পুলিশের নির্দেশনার নিন্দা জানিয়েছেন বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, পুলিশের এই ধরনের ঘোষণা সুবর্ণ জয়ন্তী পালনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা বড় প্রশ্ন। রাষ্ট্রবিরোধী কর্মসূচি করা থেকে বিরত থাকার যে কথা বলছে সেটা আপত্তিজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। একই সঙ্গে 16 মার্চের সমাবেশ স্থগিত করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। বিএনপির অ্যাডিশনাল যিনি দায়িত্বে আছেন তার নির্দেশনা আমাদেরকে বিস্মিত করেছে। হোয়াট ডাজ হি মিন বাই ইন্টারন্যাশনাল প্রোগ্রামস? উনি কি বোঝাচ্ছেন এটা আমাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে, কারণ এই ইন্টারন্যাশনাল প্রোগ্রামটা আমরা বুঝতে পারছি না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম পালন করা কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া কেউ করতে পারবে না, এটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে আসছে আমরা বুঝতে পারছি না। অমর একুশে গ্রন্থমেলার স্টল প্যাভিলিয়ন নির্মাণের কাজ শেষ পর্যায়ে, চলছে সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জা। করোনা প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে স্টল বিন্যাসের কাজ এগিয়ে যাচ্ছে। এবারে বইমেলায় অংশ নিচ্ছে 522টি প্রতিষ্ঠান। 18 মার্চ থেকে শুরু হবে প্রাণের মেলা। ওয়াসিম খানের ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা শুরু হতে বাকি আর 3 দিন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে স্টল প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে জোরে সোরেই। শেষ মুহূর্তে স্টলগুলিতে রং তুলির শেষ আঁচড় দেয়া হচ্ছে। স্টল সংশ্লিষ্টরা বলছেন, কাজের অগ্রগতি শেষ, মেলার আগেই রঙিন আলোয় সাজবে উদ্যান। ফার্নিচার যত আছে ঠিক আছে, ডেকোরেশন এইসব কাজ করতেছি আমরা আর কি। রঙের পরে সাইনবোর্ডের কাজ হবে, হ্যাঁ, আর কিছু ওই যে বই বা কিছু মনোগ্রাম, এই টুকিটাকি কাজগুলি আর কি বাকি আছে। ভাষার মাসের চেতনার প্রতিফলন রয়েছে প্যাভিলিয়নগুলোর সাজসজ্জায়। আমি যে প্যাভিলিয়নটার কাজ করছি, এখানে শৈল্পিকতার বিষয়টা 21-এর যে চেতনাটা, এটাই ফুটিয়ে তোলার জন্য আমার মূল কাজটা। আজ মোটামুটি আমাদের কাছে গেছে, উদ্বোধনের আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে। প্রকাশকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে স্টল। 18 তারিখ এটি উদ্বোধন করা হবে, সেই হিসাবে কাজ প্রায় শেষের দিকে এবং যথাসময়ে আমার মনে হয় কাজগুলো শেষ হবে। প্যাভিলিয়নগুলো হিসেবে তৈরি করছি যেন ঝড় বৃষ্টি থেকে বইটাকে রক্ষা করা যায় এবং পাঠক বা ক্রেতা যারা আসবেন তারা যেন বৃষ্টির সময় কোনো রকমের সমস্যা না হয়, তাদেরকে আশ্রয় বা নিরাপদে যেন দাঁড়াতে পারেন সেই ব্যবস্থা আমরা রাখছি। বিলম্বিত মেলা, তবে আয়োজনে কোনো ঘাটতি রাখছেন না কর্তৃপক্ষ। মেলা প্রাঙ্গণে থাকছে শেল্টার সেন্টার, ওয়াচ টাওয়ার আর সিসিটিভির নজরদারি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয়। 71 মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশ ছাড়াও বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তাদের কেউ অস্ত্র হাতে যেমন যুদ্ধ করেছেন, কেউ আবার কলম ক্যামেরা হাতে পাকিস্তানিদের বর্বরতার চিত্র তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে। পণ্ডিত রবি শঙ্কর, জর্জ হ্যারিসন, ওস্তাদ আলী আকবর খাঁ, আল্লাহ রাখা খাঁ কনসার্ট ফর বাংলাদেশের ঝড় তুলেছিলেন বাংলার পক্ষে। বিদেশি বন্ধুদের অবদান তাই কখনোই ভোলার নয়। দীর্ঘদিন পর হলেও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বিদেশি বন্ধুদের সম্মান জানিয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদারদের গণহত্যা, পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয় বাঙালি নারী পুরুষ। বাঙালিদের আশ্রয় দেয় ভারতের মানুষ। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শরণার্থীদের পরিস্থিতি নিজেই পরিদর্শন করেন, তাদের খাদ্য ও আশ্রয় ব্যবস্থা করেন। বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়েন। বঙ্গবন্ধুকে মুক্তিদের দাবি তুলে ধরেন ইন্দিরা গান্ধী। In the last few months, the world has witnessed the courage, dignity, and self-restraint with which we have faced this challenge. বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ভুটান, নেপাল, যুক্তরাজ্য, জাপান, মিশর ও ইরাক, কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, বর্তমান চেক প্রজাতন্ত্র, পূর্ব জার্মানিও
পাকিস্তানিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। দেশগুলোর ভূমিকা যুদ্ধ জয়ে অনুপ্রেরণা যোগায়। সোভিয়েত ইউনিয়নের এবং সমাজতান্ত্রিক বিশ্বের সহযোগিতা প্রয়োজন এবং তারই আলোকে অগাস্ট মাসে 8 তারিখে ভারত সোভিয়েত মুক্তি চুক্তি হয়। তারপর থেকে আমরা যারা মুক্তিবাহিনী যোগ দিয়েছি আমাদের অস্ত্র বেড়েছে, প্রচুর বেশি মুক্তিবাহিনীর সদস্যরা যুদ্ধক্ষেত্রে যোগদান করার সুযোগ পেয়েছে। এবং পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন মুক্তিকামী বাঙালির কথা বিশ্ববাসীকে জানিয়েছিলেন সুরের মূর্ছনায়। নিউ ইয়র্কের মেডিসিন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশ মঞ্চে আসেন বব ডিলান, ওস্তাদ আলী আকবর খাঁ, আল্লাহ রাখা খাঁ, রিঙ্গো স্টার। ওডারল্যান্ড বাটা কোম্পানির প্রোডাকশন ম্যানেজার ছিলেন। পাকিস্তানিদের বর্বরতার বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়িয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ডাচ কমান্ডো অফিসার। বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীর প্রতীক খেতাব পেয়েছেন তিনি। কলম ও ক্যামেরা হাতে বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন সেই সময়ের দ্য টেলিগ্রাফ সাংবাদিক সাইমন রিং ও মার্ক টালি। ছবি তুলেছেন ভারতীয় ফটোগ্রাফার কিশোর পারেখ। লেয়ার লেভিন ক্যামেরা হাতে ঘুরে বেরিয়েছেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে। কবি অ্যালেন গিন্সবার্গের মন কেঁদেছিল বাঙালির জন্য, লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। যুক্তরাষ্ট্রের তৎকালীন সিনেটর এডওয়ার্ড কেনেডিকে ভুলবে না বাংলাদেশ। পলকনের দম্পতি জোসেফ ও কনেলো সেদিন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের অবদান ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। এই জায়গাটায় এই যে কৃতজ্ঞ জাতি তাদের বহু বছর তাদেরকে সম্মান জানায়নি, কিন্তু বর্তমান সরকারকে আমি খুব ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো যে তারা ফ্রেন্ডস অফ বাংলাদেশ উপাধিতে তাদেরকে প্রায় সকলকে তারা সম্মানিত করার চেষ্টা করেছে। অকৃত্রিম এই বন্ধুদের অবদান চিরকাল স্মরণ করবে বাঙালি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে বললেন বাণিজ্য মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলে দেশেও কমবে। মিয়ানমারে গণতান্ত্রিক আমিদের বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে 1.5 মাসে নিহত 140, জাতিসংঘের নিন্দা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 20 ভোক্তা অধিকার দিবসে অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য বেড়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমবে। পেঁয়াজ সহ যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো শিগগিরই কমে আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। পেঁয়াজের দাম এই মাসের 24 তারিখের মধ্যে আমাদের নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করে, যেটাকে আমরা রাখি পেঁয়াজ বলি। এই রাখি পেঁয়াজটা আসলে পরেই দামটা কমে যাবে। এটাও আপনাদের বলি যে হয়তো আরেকটু কমানো যেত এই মুহূর্তের দাম যদি আমরা ভারত থেকে আমদানিটা শুরু করে দিতাম। আমরা কিন্তু আমাদের দেশে কৃষকদের কথা চিন্তা করেছি। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিশেষায়িত পোশাক পল্লী স্থাপন করতে বিজিএমইএ এবং ওশান ফ্রন্ট ইপিজেড করতে জাইকার সাথে বেজার চুক্তি হয়েছে। রাজধানীর একটি হোটেলে চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর মোহাম্মদ আহমেদ কাউসার কায়কাউস, এনবিআর চেয়ারম্যান আবু হায়না মোহাম্মদ রহমাতুল মুনিম সহ জাইকা, বেজা ও বিজিএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় জাপান বাংলাদেশের উন্নয়নে অংশীদার মন্তব্য করে দেশটির রাষ্ট্রদূত প্রস্তাবিত ইপিজেড করতে জাইকা সহযোগিতা দিয়ে যাবে বলে আশ্বাস দেন। Workforce is really very productive and also very sensitive and they are quick to learn. এবার সংস্কৃতি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শুরু হয়েছে 3 দিনের পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। বলেন,
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে এই আয়োজন নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানতে সহায়তা করবে। মফিউর রহমানের রিপোর্ট। সেই প্রিয় মানুষ পাবলিক লাইব্রেরি চত্বরে গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন রূপা চক্রবর্তী। ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁকে বেঁধে উলঙ্গ কৃষক। আলোচনায় অংশ নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকার দেশের মানুষকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়নি। মিথ্যে ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। এই থেকে বেরিয়ে আসার জন্য এই লাইব্রেরির বিকল্প নেই। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করে শিশু কিশোররা। দেশাত্মবোধক গানের সাথে নৃত্য মুগ্ধ করে দর্শকদের। ক্ষুদে শিল্পীদের দৃপ্ত উচ্চারণে কণ্ঠে উঠে আসে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। অনুষ্ঠানে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী 17 মার্চ পর্যন্ত। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 5 রাষ্ট্র সরকার প্রধানের আগমনে ব্যস্ত ঢাকা, সই হবে দ্বিপক্ষীয় চুক্তি, কয়েক স্তরের নিরাপত্তা। রিজার্ভের টাকা ব্যয় হবে অবকাঠামো উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী, তাকাতে হবে না বিদেশি ঋণের দিকে। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল 6 মাস, বিদেশ গমনে থাকছে নিষেধাজ্ঞা। কার সহায়তায় পিকে হালদার দেশ ত্যাগের সুযোগ পেল, জানতে চায় হাইকোর্ট, জড়িতদের চিহ্নিত করার নির্দেশ। ফের বাড়ছে করোনা মৃত্যু ও সংক্রমণ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে সরকার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এর পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।